পরশুদিন তার ফাঁসি হবে এবং জেলার তার কাছে এসে পৌঁছায় এবং তাকে বলে, তোমার শেষ ইচ্ছা কি? সুবোধ কিছুক্ষণ চুপ থাকে। এরপর জেলার সাহেবকে বলে, আমার শেষ ইচ্ছাটা চাই যে আপনি পূরণ করে দেন। এবং তারপর সুবোধ বলা শুরু করে যে আমি আমার শেষ রাতটি আমার স্ত্রীর সাথে অতিবাহিত করতে চাই, অর্থাৎ আমার স্ত্রীর সাথে রাত কাটাতে চাই। এই কথাটি শোনার পর জেলার সাহেব আশ্চর্য হয়ে যায় যে এমন একজন ব্যক্তি যার 2 দিন পর ফাঁসি হবে এবং তার এই শেষ ইচ্ছা শুনে বলে যে আমি আমার 20 বছরের জীবনে এইরকম কখনো কোনোদিন ঘটনাই শুনিনি বা দেখিনি যে তার শেষ অবস্থাতে এসেও সে তার নিজের স্ত্রীর সাথে রাত কাটাতে চায়, যেখানে তার 2 দিন পর ফাঁসি হওয়ার কথা আছে। সে কিভাবে এমনটা করতে পারে? কিন্তু যেহেতু তার শেষ ইচ্ছা তা তো পূরণ করতেই হবে। এই জন্য জেলার সাহেব কোনো রকম কিছু না ভেবেই তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুতি নেয় এবং সে তার স্ত্রীর কাছে খবর পৌঁছায় যে তোমার স্বামী চায় যে তোমার সাথে একটি রাত অতিবাহিত করবে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, এই দুঃখজনক ঘটনাটি যখন আমি আপনার সামনে বিস্তারিতভাবে বলবো তখন আপনার অন্তর আত্মা কেঁপে উঠবে। এবং এই ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড় শহরের বলা হচ্ছে, যেখানে 2 জন বন্ধু, একজনের নাম সুবোধ এবং একজনের নাম প্রমোদ, তারা 2 জনে একসাথে খাওয়া দাওয়া উঠা বসা করে এবং ছোট থেকে তারা একসাথে বড় হয় এবং পরবর্তীতে তারা একটি কাজের ক্ষেত্রে একটি কোম্পানিতে যুক্ত হয় এবং ঠিক ওই সময়তে সে কোম্পানিতেও একজন মেয়ে তাদের সাথে কাজ করত যার নাম ছিল বন্দনা। সেই সুবোধের প্রেমে পড়ে যায় এবং 2 জনের একসাথে উঠা বসা শুরু হয়ে যায়। সুবোধ যখন তার টিফিন নিয়ে যায় তখন বন্দনা তার টিফিন থেকে খাবার খায়, আর বন্দনা যখন তার টিফিন নিয়ে যায় কোনো খাবার যদি সুবোধের পছন্দ হয় তাহলে সেও তার টিফিন থেকে সে খাবারটি খেয়ে নেয়। মানে বলা হচ্ছে যে তাদের বন্ধুত্ব এতটাই গভীর হয়ে গিয়েছিল যে তাদের এই সম্পর্ক দ্বিতীয় মানুষদেরকেও দেখে অনুধাবন করতে পারছিল। সুবোধের যে বন্ধু ছিল প্রমোদ, সে সুবোধকে বলে, আমি চাই আমারও বন্ধুত্ব সে বন্দনা নামের মেয়ের সাথে হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, বলে না কেউ তার গার্লফ্রেন্ডকে কারোর সাথে শেয়ার করতে চায় না, সব কিছু শেয়ার করতে পারবে কিন্তু গার্লফ্রেন্ডকে শেয়ার করতে পারবে না। এই রকমটা মানুষ ভেবে থাকে, কেননা গার্লফ্রেন্ড হলো আমার নিজের একটি সম্পদ বা সম্পত্তি, এটা ভেবেই সে তার সাথে কারো পরিচয় করাতে চায় না। তাই সুবোধ প্রমোদকে বলে, আমি তোকে কেনই বা তার সাথে বন্ধুত্ব করাবো। আর এ কথাতে প্রমোদ নারাজ হয়ে যায়। আর ঠিক তখন থেকে সুবোধের উপরে তার একটি হিংসা কাজ করতে আরম্ভ করে। একদিন সুযোগ পেয়ে প্রমোদ সেই মেয়ে অর্থাৎ বন্দনার সাথে জবরদস্তি করে, তার সাথে সেই সকল জঘন্য কাজ করে যেগুলো একজন মেয়ে কখনোই চায় না। এবং এরপর শুধু তার সাথে দুষ্কর্মই করেনি, বরং তাকে গলা টিপে মেরেও ফেলেছে। এবং তারপরে সে মেয়েটিকে সুবোধের ঘরে তার বেডে গোপনে রেখে আসে এবং সেখান থেকে সে পালিয়ে যায়। এরপর সে দূর থেকে একটি টেলিফোন বুথের মাধ্যমে পুলিশকে সকল ঘটনা খুলে বলে যে অমুক ঘরে একটি মানুষের সাথে একটি বডি পড়ে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। যেহেতু সুবোধ সেখানে তার ঘরের মধ্যেই প্রবেশ করতে যাচ্ছিল, ঠিক তখনই পুলিশ তাকে গ্রেফতার করে নেয় এবং সুবোধ এটা কিছুতেই বুঝতে পারছিল না যে এই ঘটনাটি কিভাবে ঘটলো এবং এই ঘটনাটিকে কেই বা ঘটালো আর কেনই বা এরকম ঘটনাতে তাকে ফাঁসানো হচ্ছে। বলা হয় যে ঘটনাস্থলে যে এভিডেন্স এবং যাকে দেখতে পাওয়া যায় সে সেখানকার আসামি বলে সাব্যস্ত করা হয়, আর এই এভিডেন্সের আধারে আসামিকে ধরা হয়, আর সেই কারণে সুবোধকে গ্রেফতার করে নেয়। এরপর সুবোধকে জেলে পাঠানো হয় এবং জেলে যাওয়ার পরে এই ঘটনাটি তার সাথে ঘটতে থাকে। এরপরে প্রিয় বন্ধুগণ, পোস্টমর্টমের রিপোর্ট আসে এবং ময়না তদন্তের রিপোর্ট আসার পরে সেই রিপোর্টে একটি পরিষ্কারভাবে লেখা ছিল যে এই মেয়েটির সাথে প্রথমে দুষ্কর্ম করা হয়েছে এবং তারপরে তাকে নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। যখনই এই ঘটনাটি সকলের সামনে আসে তখন সকলেই সেই সুবোধের ফাঁসি হওয়ার দাবি করতে আরম্ভ করে। প্রিয় বন্ধুগণ, রাজনৈতিক এবং সকল এজেন্ডারা এটাই চায় যে সেই ছেলেটির ফাঁসি হোক এবং ঠিক এমনটাই হয়। সকল এভিডেন্সের আধারে তাকে ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হয়। প্রিয় বন্ধুগণ, আজকে আবারও একজন নির্দোষ মানুষকে এই রকম ভাবে সাজা হতে যাচ্ছে। এরপর প্রিয় বন্ধুগণ, পরশু তার ফাঁসি হওয়ার সাজা হবে, আর আজকে জেলার সাহেব তার কাছে এসে তার শেষ ইচ্ছা জানার চেষ্টা করছে।
জেলার সাহেব বলে, সুবোধ, পরশুদিন তো তোমার ফাঁসি হবে। তোমার যদি কোনো শেষ ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে তাহলে আমাকে বলতে পারো, কারণ এটা সংবিধানে আছে যে যার ফাঁসি দেওয়া হবে তার শেষ ইচ্ছা জানার কথা উল্লেখ আছে। এটা শোনার পর সুবোধ কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আমি চাই যে আপনি আমার শেষ ইচ্ছাটা পূরণ করে দিন। জেলার বলে, সবার শেষ ইচ্ছা পূরণ হয়, তোমারটাও হবে। সুবোধ বলে, আমি চাই যে আমি আমার শেষ রাতটি আমার স্ত্রীর সাথে অতিবাহিত করি। আমি আমার স্ত্রীর সাথে একই বিছানায় শুয়ে থাকতে চাই। জেলার সাহেব এটা শোনার পর আশ্চর্য হয় এবং ভাবে যে যেই ব্যক্তি 2 দিন পরে তার ফাঁসি হবে সেই তার স্ত্রীর সাথে শুতেই বা চায় কেন। কিন্তু যেহেতু তার শেষ ইচ্ছা, এটা তো তাকে পূরণ করতেই হবে। জেলার সাহেব তার জন্য প্রস্তুতি নিতে আরম্ভ করে এবং তার স্ত্রীকে খবর পাঠায় এবং বলে, তোমার স্বামী যেটা চায় সেটা তুমি পূরণ করে দাও। একটি রাত শেষবারের মতো তার সাথে অতিবাহিত করো। তার স্ত্রী মনে মনে ভাবে যে এটা যেহেতু তার শেষ ইচ্ছা তাহলে তা পূরণ করেই দিই। সে তো আমার স্বামী, যদিও সে দোষী হোক অথবা নির্দোষী হোক, কানুন তো তাকে দোষী বলে ভেবে নিয়েছে। যাই তার শেষ ইচ্ছাটা পূরণ করে দিই। আর এই কথা ভেবে স্ত্রী তার স্বামীর কাছে যায় এবং ওইদিকে তার স্ত্রী আসার পূর্বে জেলার সাহেব সকল রকম ইন্তজাম করে রেখেছিলেন। একটি জেনারেল ওয়ার্ডের রুমে জেলের ভিতরে শিফট করা হয় এবং রুমে শিফট করার আগে সেই রুমে একটি ভয়েস রেকর্ডার লাগিয়ে দেওয়া হয়, যাতে করে তারা স্বামী স্ত্রীর মধ্যে কি চলছে এবং কি কথাবার্তা বলছে সেগুলো যেন সকল কিছুই তারা শুনতে পায়। এবং ভয়েস কন্ট্রোল জেলার সাহেব তার নিজের রুমে কানেক্ট করে নেয় এবং এই রুমের বাইরে 2টি বডিগার্ড দাঁড় করিয়ে দেয়। স্ত্রী যখন তার স্বামীকে দেখে তো তাকে দেখে কাঁদতে আরম্ভ করে এবং এরপর স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করে, তুমি এমন কেন করেছো সুবোধ? আমার ভালোবাসায় কি কমতি ছিল যার জন্য তুমি এরকম কীর্তি করেছো? আর তুমি এরকম কীর্তি করলেই বা কেন? তুমি কাউকে প্রেম করেছো তাও তো ঠিক আছে, কিন্তু তাকে মেরে ফেলে দিলেই বা কেন? কি বা এমন হয়েছিল তোমাদের মধ্যে? তার স্বামী সুবোধ এ কথাগুলো শুনে ভাবুক হয়ে যায়, কিছুক্ষণ চুপ থাকে এবং বলতে আরম্ভ করে যে তুমি যে কথা আমাকে জিজ্ঞেস করছো এবং কানুন যে কারণে আমাকে সাজা দিচ্ছে, আমি আসলে এই কাজটি করিনি। এটা ভারতের কানুন এভিডেন্স দেখে আমাকে এরকম সাজা দিচ্ছে, কিন্তু আমি এরকম জঘন্য পাপ কাজ করিনি। এ কথাগুলো শোনার পর তার স্ত্রী বলে, আসলে কি হয়েছিল তুমি আমাকে খুলে বলো। আর ওইদিকে এদের যা সব কথাবার্তা এবং কনভারসেশন চলছিল, জেলার সাহেব এর কথাগুলো সব কিছু তার অফিস থেকে আরো সব পুলিশ অফিসারদেরকে নিয়ে শুনছিলেন। সুবোধ বলে, আমাদের কোম্পানিতে যখন আমি আর প্রমোদ কাজ করতাম, ওখানে একজন মেয়েও কাজ করত যার নাম ছিল বন্দনা। বন্দনার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায় আর আমাদের বন্ধুত্ব শুধুমাত্র টিফিন খাওয়া অবধি সীমিত ছিল। আর এই কথাটা সুবোধ তার স্ত্রীকে বলে। স্ত্রী জিজ্ঞেস করে, এরপর কি হয়েছিল? তখন সুবোধ বলে যে বন্দনা আমাকে একদিন বলে, আমি তোমার বাড়ি যেতে চাই, তোমার সাথে খেতে চাই। আমি বন্দনাকে বারণ করতে পারিনি, যার কারণে সে আমার বাড়িতে আসে এবং আমি সবজি নেওয়ার জন্য বাজারে যাই। আর এই দিকে প্রমোদ হয়তো আমাদেরকে ফলো করেছিল এবং প্রমোদ চুপি চুপি বাড়ি ঢুকে তার সাথে কি করে না করে এই ব্যাপারে আমি কিছুই জানি না। এরপর যখন আমি বাজার থেকে সবজি নিয়ে আসি, বন্দনা মরা শরীর আমার বিছানার উপরে পড়েছিল এবং ওইখান থেকে প্রমোদ পালিয়ে যায়। আমি এটা নিয়ে চিন্তায় পড়েছিলাম যে কি করব। এমতো অবস্থায় পুলিশ ঘটনাস্থলে আসে এবং আমাকে গ্রেফতার করে নেয়, কিছু জিজ্ঞেস না করে, যেহেতু ডেড বডি ওখানেই পড়েছিল, যার কারণে পুলিশ আমাকে ওইখান থেকে গ্রেফতার করে নেয়। এটা বলার পর সে কাঁদতে আরম্ভ করে, তার স্ত্রীও কাঁদতে আরম্ভ করে। শুধু তাই নয় বন্ধুগণ, গেটের বাইরে যে পুলিশ অফিসার অর্থাৎ বডিগার্ডগুলো দাঁড়িয়েছিল তারাও এই ঘটনা শুনে কাঁদতে আরম্ভ করে। ওইদিকে জেলার সাহেব এই কথা ভয়েস কন্ট্রোল প্যানেল থেকে শুনে নিজের চোখ থেকে জল বের করে দেয়। পুরো জেলের মহল দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। সুবোধ বলে, ভারতের কানুন অন্ধ, যার কারণে এই কেস নিয়ে অত ইনভেস্টিগেশন হয়নি আর তার পরিপ্রেক্ষিতে আমাকে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে। এরপর সুবোধ তার স্ত্রীকে বলে, তুমি ভালোভাবে থেকো এবং আমাদের 2 সন্তানকে মানুষের মতো মানুষ করো। এই কথাগুলো আমার সন্তানের সামনে বলিও না যে আমাকে এইভাবে সাজা দেওয়া হয়েছে, না হলে পরবর্তীতে তাদের ভরসা কানুনের উপর থেকে উঠে যাবে। এটা বলার পর সুবোধ আবারও কাঁদতে আরম্ভ করলো। এরপর প্রিয় বন্ধুগণ, তার স্ত্রী যখন জেল থেকে বাইরে চলে আসে, দেখে যে সবাই কাঁদছে, সকল জেলের মানুষের চোখে পানি। এটা দেখে তার স্ত্রী সুবোধের দিকে দেখে
সুবোধ তার স্ত্রীর দিকে দেখে। এরপর তার স্ত্রী আবার জেলের দিকে ছুটে যায় তার স্বামীর কাছে এবং বলে, স্বামী, এটা আমাদের মিলনের শেষ দিন, আমি তোমার কাছে আরো 2 মিনিট থাকতে চাই। জেলার তাদেরকে আরো 2 মিনিট থাকার অনুমতি দেয়। এরপর 2 মিনিট থাকার পর তার স্ত্রী বাড়ি চলে যায় এবং এই কথাটি কানে কানে সকলের মুখে পৌঁছে যায় যে আজকে আবারও একজন নির্দোষ লোকের ফাঁসি হতে যাচ্ছে, আজকে আবারও একজন নির্দোষ লোক সাজা ভুগতে যাচ্ছে। ভারতের অন্ধ কানুন সাজা দিচ্ছে আর এই কথাটি পুরো জেলে ছড়িয়ে পড়ে। প্রিয় বন্ধুগণ, জেলার যখন সে ভয়েস রেকর্ড আবারও শুনে তখন সে মনে মনে ভাবতে আরম্ভ করে যে আজকে আবারও একজন নির্দোষ লোকের সাজা হতে যাচ্ছিল, আমাকে কিছু করতেই হবে, না হলে পরশুদিন এর সাজা হয়ে যাবে। আজকে যদি আমি সত্যি জানার পর কিছু না করতে পারি তাহলে আমার এই সার্ভিসে থাকার কোনো ফায়দা নেই। আচমকায় এই কথাটি চর্চায় ছড়িয়ে পড়ে এবং নিজে আলা অধিকারীকে সূচনা দেয় এবং একটি বৈঠক ডাকেন এবং তাতে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতির কর্মকর্তা সকলেই উপস্থিত থাকেন এবং বড় বড় জাজেরাও সে মিটিংয়ে উপস্থিত হয় এবং জেলার সাহেব সেই ভয়েস রেকর্ডকে সকলের সামনে শোনায় এবং এই রেকর্ডটি শোনার পর সকলেই আশ্চর্য হয়ে বলে যে ভারতের কানুন আবারও কি করতে যাচ্ছিল এবং এরপর এই কথার নির্ণয় হয় যে আসলে এই তো দোষী নয়, দোষিত হলো তার বন্ধু প্রমোদ, তাহলে সুবোধকে কেন ফাঁসি দেওয়া হবে। এই কারণে সকলেই একটি নির্ণয় নেয় যে সুবোধকে ফাঁসি দেওয়া থেকে রুখতে হবে, তাকে ফাঁসি দেওয়া হবে না, বরং তার ফাঁসি দিতে হবে তার বন্ধু প্রমোদকে, এবং যার কারণে একটি তারা নির্ণয় নেয়। এরপর প্রিয় বন্ধুগণ, পরের দিন একটি কাগজ সুবোধের স্ত্রীর কাছে যায় যে তোমার স্বামীকে বা ইজ্জাতের সাথে রিহাই করে দেওয়া হয়েছে। এই কথাগুলো শোনার পর তার স্ত্রী তো অবাক হয়ে যায় এবং এরপর সে আবারও ভারতের কানুনের উপর দ্বিতীয়বার ভরসা করতে আরম্ভ করে এবং এই দিকে পুলিশকে অর্ডার দেওয়া হয় যে যত তাড়াতাড়ি সম্ভব প্রমোদকে পুলিশ গ্রেপ্তার করবে। এরপর প্রমোদকে গ্রেপ্তার করা হয় এবং এরপর আদালত থেকে প্রমোদকে ফাঁসির সাজা শোনানো হয়। এরপর থেকে সকলেই আবারও ভারতের সংবিধান ও কানুনের উপরে ভরসা করতে আরম্ভ করে। এরপর প্রমোদকে ফাঁসি দেওয়া হয় আর ওইদিকে সুবোধকে ইজ্জতের সাথে রিহাই করে দেওয়া হয়। প্রিয় বন্ধুগণ, এই জন্য বলা হয় করো ভালো তো হবে ভালো, আর যদি করো খারাপ তো হবে খারাপ। বাকি এই পুরো ঘটনার ব্যাপারে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন।